প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের এসএকিউ উইথ অ্যান্সার। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করতে পারলে 100% কমন আসবেই। বন্ধুরা, তাহলে অতি সংক্ষিপ্ত 1 মার্কের 100% কমন সাজেশান দেখে নাও উত্তর সহ। প্রথমে দেখে নাও শাস্ত্র হিসেবে ভূগোল প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1. কোন দুটি শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ ও কালের সম্পর্কে জানা যায়? অ্যান্সার ভূগোল ও ভূগোল। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন? অ্যান্সার টলেমি। 3. সামাজিক ভূগোলের জনক কে? অ্যান্সার ডেভিড হার্ভে। 4. মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হামবোল্ট, রিটার, পিটার হ্যাগেট। 5 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক ভূগোলের পথিকৃৎ কে? অ্যান্সার দেখো উত্তর কার্ল ও সয়ার। উত্তর দেখো কার্ল ও সয়ার। তাহলে কী হবে? কার্ল ও সয়ার উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, রাজনৈতিক ভূগোলের প্রবক্তা কে? অ্যান্সার ম্যাকিন্ডার, র্যাটজেল, হুইটলেসি প্রমুখ ব্যক্তি। দেখো ম্যাকিন্ডার, র্যাটজেল, বন্ধুরা এখানে র্যাটজেল হবে, রয় হলে আকার ট, র্যাটজেল এবং হুইটলেসি প্রমুখ ব্যক্তি। কসমস গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার হামবোল্ট, 1769 থেকে 1859 খ্রিস্টাব্দে। তারপর দেখো ERDQUNDE বা ERD কুন্ডি গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার রিটার। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন? হার্টশো। 10 নম্বর প্রশ্ন, ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার ডাজেল স্ট্যাম্প। 11 নম্বর প্রশ্ন, ভৌগোলিক তথ্য ব্যবস্থাকে সংক্ষেপে কী বলে? অ্যান্সার GIS। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, পেডোলজি কী বিষয়ে আলোচনা করে? অ্যান্সার মৃত্তিকা। বন্ধুরা এটি কিন্তু তোমরা লিখবে মৃত্তিকা। মৃত্তিকা, এখানে মুত্তিকা লেখা হয়ে গেছে, মুক্তিকা লেখা হয়েছে, এখানে কিন্তু তোমরা পড়বে মৃত্তিকা। এরপর দেখে নাও, ভূগোলের জনক কাকে বলা হয়? অ্যান্সার এরাটোস্থেনিসকে। 14 নম্বর প্রশ্ন, রিমোট সেন্সিং কি? অ্যান্সার ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের তথ্য সরাসরি কাছে না গিয়ে দূর থেকেই সংবেদন যন্ত্রের মাধ্যমে আহরণ করাকে বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, GIS কি? অ্যান্সার বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমরা ভূগোলে শুধু প্রাকৃতিক নয়, আঞ্চলিক এবং অর্থনৈতিক বিষয়ে সঠিক তথ্য পেয়ে থাকি শুধুমাত্র GIS বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম দ্বারা। 16 নম্বর প্রশ্ন, GPS কি? অ্যান্সার গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো পূর্ণ ক্ষমতার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এর মাধ্যমে মাটিতে, সমুদ্রে অথবা আকাশে দিক নির্ণয় এবং নিখুঁতভাবে অবস্থান নির্ণয় করা যায়। এবার দেখে নেব আমরা প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। অ্যাস্থেনোস্ফিয়ার কি? অ্যান্সার দেখে নাও, অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার অর্থ দুর্বল মণ্ডল এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 60 থেকে 200 কিমি অভ্যন্তরে গুরুমণ্ডলের উপরের স্তরে যে থকথকে, সান্দ্র এবং প্লাস্টিকের মতো দুর্বল স্তর রয়েছে তাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। 2 নম্বর প্রশ্ন, বেনি অফ জোন কি? অ্যান্সার দুটি পাত পরস্পরের কাছে এলে একটি অপরটির নিচে চলে যায় এবং এরূপ অনুপ্রবেশ চলতে থাকায় কালক্রমে ভূগভীরে প্রবেশ করে ঘর্ষণজনিত কারণে ও গুরুমণ্ডলীয় উত্তাপের সংস্পর্শে গলে গিয়ে গুরুমণ্ডলে অন্তর্ভুক্ত হয়। এরূপ ভূমিকম্পপ্রবণ ঢালু পাত সীমানাকে বেনি অফ জোন বলে। 4 নম্বর প্রশ্ন, প্রতিবিধান তল কি? অ্যান্সার ভূত্বকের নিচের স্তরে এমন একটি তল আছে যেখানে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ সেখানে সমান চাপ প্রয়োগ করে। প্রাট এই তলকে প্রতিবিধান তল নামে অভিহিত করেছেন।
5 নম্বর প্রশ্ন, সাবডাকশন জোন কাকে বলে? অ্যান্সার, মহাদেশ মহাসাগরের সীমান্ত বরাবর মহাসাগরীয় প্লেট মহাদেশীয় প্লেটের তলায় ঢুকে যাওয়ার স্থানে সীমান্ত বরাবর গভীর গহ্বরের সৃষ্টি হয়, একেই সাবডাকশন জোন বলে। এবার দেখে নেব 6 নম্বর প্রশ্ন, রেপত্তি বিযুক্তি রেখা কাকে বলে? অ্যান্সার, বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে ভূবিজ্ঞানী রেপিট্টির নামানুসারে বলা হয় রেপিট্টি বিযুক্তি রেখা। 7 নম্বর প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে বলে? অ্যান্সার, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে উইশার্ট ও গুটেনবার্গ এর নামানুসারে বলা হয় উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি রেখা। 8 নম্বর প্রশ্ন, ক্রোফেসিমা ও নিফেসিমা কি? অ্যান্সার, বহিঃগুরুমণ্ডল মূলত ক্রোমিয়াম, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে এদের প্রথম অক্ষরগুলিকে যুক্ত করে বলা হয় ক্রোফেসিমা, এবং অন্যদিকে নিকেল, লোহা ও সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে এদের প্রথম অক্ষরগুলিকে যুক্ত করে বলা হয় নিফেসিমা। 9 নম্বর প্রশ্ন, কত সালে JOIDES সংস্থা গ্লোমার চ্যালেঞ্জার জাহাজের সাহায্যে মধ্য আটলান্টিক অঞ্চল থেকে সামুদ্রিক অবক্ষেপ ও সমুদ্রতলের পৃষ্ঠশিলা সংগ্রহ করে বয়স নির্ধারণ করে? 1968 সালে। এবার দেখে নাও নিফে কি? নিফে কি? অ্যান্সার, কেন্দ্রমণ্ডল মূলত দুটি খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত, যথা নিকেল ও লোহা। নিকেলের Ni এবং লোহার Fe একত্রে যুক্ত করে বলা হয় নিফে। 11, মেলাঙ্গে কি? অ্যান্সার, দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষজনিত কারণে সমুদ্র খাতের সৃষ্টি হলে সেই খাতে ভেঙে যাওয়া পাতের টুকরো, আগ্নেয় পদার্থ প্রভৃতির সমন্বয়ে এক প্রকার মিশ্র পদার্থের সৃষ্টি হয়, একেই বলা হয় মেলাঙ্গে। ত্রিপাত সংযোগ কি? অ্যান্সার, যে পাত সীমানা বরাবর 3টি পাত এসে মিলিত হয়ে ওয়াই আকৃতির ন্যায় নির্দেশ করে একেই প্রধানত বলা হয় ত্রিপাত সংযোগ। যেমন আন্টার্কটিকা, নাজকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংযোগ স্থলে এইরূপ ত্রিমুখী সংযোগ দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, মেলাস কি? মহীখাতের অবশিষ্ট অংশে ভঙ্গিল পর্বতের ক্ষয়জাত পদার্থের সঞ্চয়কে বলা হয় মেলাস। বন্ধুরা, এটি 13 নম্বর প্রশ্ন। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, ভূত্বকের শিলার ও পৃথিবীর গড় ঘনত্ব কত? অ্যান্সার, 2.8 গ্রাম পার ঘনসেমি ও 5.517 গ্রাম পার ঘনসেমি। 15 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তরে যে সকল তরঙ্গ ছড়িয়ে পড়ে তাদের কি বলে? অ্যান্সার, দেহ তরঙ্গ। 16 নম্বর প্রশ্ন, যে তরঙ্গ ভূমিকম্প কেন্দ্র থেকে প্রথম ভূপৃষ্ঠের উপকেন্দ্রে এসে পৌঁছায় তাকে কি বলে? অ্যান্সার, প্রাথমিক তরঙ্গ। এর গতিবেগ 4 কিমি পার সেকেন্ড। যে তরঙ্গ বন্ধুরা দেখো 16, যে তরঙ্গ ভূমিকম্প কেন্দ্র থেকে প্রথম ভূপৃষ্ঠের উপকেন্দ্রে এসে পৌঁছায় তাকে কি বলে? প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ। এর গতিবেগ 8 কিমি পার সেকেন্ড। এবার দেখে নাও, যে তরঙ্গ ভূমিকম্প কেন্দ্র থেকে পি তরঙ্গের পরে এসে পৌঁছায় তাকে কি বলে? গৌণ তরঙ্গ বা এস ওয়েভ। 18 নম্বর প্রশ্ন, যে তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় তাকে কি বলে? পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ। 19 নম্বর প্রশ্ন, ভূমিকম্প ছায়াবলয় কি? অ্যান্সার, ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত সরল রেখা দ্বারা যুক্ত করলে যে কৌণিক দূরত্ব তৈরি হয় তার বাইরে পি এবং এস তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না, তাই ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকের অঞ্চলকে বলা হয় ভূমিকম্প ছায়াবলয়। 21 নম্বর প্রশ্ন, লেমান বিযুক্তি রেখা কাকে বলে? অ্যান্সার, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে ইঙ্গে লেমানের নামানুসারে বলা হয় লেমান বিযুক্তি রেখা। 22 নম্বর প্রশ্ন, মোহরভিষিক বিযুক্তি রেখা কাকে বলে? অ্যান্সার, মহাসাগরীয় ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে অ্যান্ড্রিজা মোহরভিষিকের নামানুসারে বলা হয় মোহরভিষিক বিযুক্তি রেখা। 1909 খ্রিস্টাব্দে এই নামকরণ করা। পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত। এবার দেখে নেব জীবমণ্ডল 4র্থ অধ্যায় থেকে। খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য ও খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন ও খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। 2, জীবভর পিরামিড বলতে কি বোঝো? বাস্তুতন্ত্র অন্তর্গত জীবগোষ্ঠীর শুষ্ক ওজনের পরিমাণ অনুসারে খাদ্য ও খাদক সম্পর্কের ভিত্তিতে ক্রমিক পর্যায়ে সাজালে
যে পিরামিড গঠিত হয় তাকে বলা হয় জীবভর পিরামিড। 3 শক্তির পিরামিড কাকে বলে? অ্যান্সার, বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীকে তাদের দ্বারা অর্জিত শক্তির পরিমাণ অনুসারে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে ক্রমিক পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে শক্তির পিরামিড বলে। 4 শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুতন্ত্রের অন্তর্গত উৎপাদক জীবগোষ্ঠীর দ্বারা সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যখন এক দেহ থেকে অন্য দেহে সঞ্চালিত হয় তখন তাকে বলা হয় শক্তি প্রবাহ। 5 খাদ্যজাল কাকে বলে? কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত হয়ে যে জাল গঠন করে তাকে খাদ্যজাল বলে। গ্রিন ডাটা বুক অ্যান্ড রেড ডাটা বুক কাকে বলে? যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। অপরদিকে যে তালিকায় ধ্বংসাত্মক বা হানিকর জীব প্রজাতির উল্লেখ থাকে তাকে রেড ডাটা বুক বলে। 7 ইকোক্লাইন কাকে বলে? বিভিন্ন পরিবেশে জীব বিভিন্নভাবে সাড়া দেয়। বাস্তুতন্ত্রভেদে জীবের যে আচরণগত আকারগত তারতম্য লক্ষ্য করা যায় তাকে ইকোক্লাইন বলে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? বাস্তুতন্ত্র অন্তর্গত খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রভাবকে বলা হয় খাদ্য শৃঙ্খল। এবার দেখে নাও জীবমণ্ডল থেকে খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরস্পর ক্রম পর্যায়ে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। জীবভর পিরামিড বলতে কী বোঝো? বাস্তুতন্ত্র অন্তর্গত জীবগোষ্ঠীর শুষ্ক ওজনের পরিমাপ অনুসারে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে ক্রমিক পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে বলা হয় জীবভর পিরামিড। শক্তির পিরামিড কাকে বলে? দেখো, বাস্তুতন্ত্র অন্তর্গত জীবগোষ্ঠীকে তাদের দ্বারা অর্জিত শক্তির পরিমাণ অনুসারে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে ক্রমিক পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে শক্তির পিরামিড বলে। শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুতন্ত্র অন্তর্গত উৎপাদক জীবগোষ্ঠীর দ্বারা সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যখন এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয় তখন বলা হয় শক্তি প্রবাহ। খাদ্যজাল কাকে বলে? কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পর সম্পর্কযুক্ত হয়ে যে জাল গঠন করে তাকে খাদ্যজাল বলে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? বাস্তুতন্ত্র অন্তর্গত খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রভাবকে খাদ্য শৃঙ্খল বলে। গ্রেজিং খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খল উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে। ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদ্য স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চালিত হয় তাকে ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল বলে। ডেট্রিভর কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ আবর্জনা অন্যান্য অর্ধবিয়োজিত জৈব পদার্থকে যে সমস্ত ক্ষুদ্র প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে ডেট্রিভর বলে। ইকোলজি বা বাস্তুবিদ্যা বলতে কী বোঝো? ইকোলজি শব্দের বাংলা অর্থ বাসস্থান সংক্রান্ত জ্ঞান। শব্দ দুটি ঐকস এবং লোগোস থেকে এসেছে। ঐকসের অর্থ বাসস্থান এবং লোগোসের অর্থ জ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় জীব ও পারস্পরিক পরিবেশে আন্তঃসম্পর্ক আলোচিত হয় তাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে। ডেট্রিটাস কাকে বলে? ছত্রাক ব্যাকটেরিয়া প্রভৃতি মৃতজীবী জীবাণু অর্থাৎ বিয়োজকরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ আবর্জনা অন্যান্য জৈব পদার্থকে যখন আংশিকভাবে বিয়োজিত করে তখন ওই আংশিক বিয়োজক পদার্থকে বলা হয় ডেট্রিটাস। ইকোলজিক্যাল নিচ কাকে বলে? উৎপাদক স্তর ছাড়া খাদ্য ও বিয়োজকের খাদক সম্পর্কের ভিত্তিতে একটি পুষ্টি স্তরে অবস্থান করে। এরা খাদ্য সংগ্রহ করে থাকে কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে। কোনো প্রাণীর পুষ্টি লাভের নির্দিষ্ট এলাকাকে ওই প্রাণীর ইকোলজিক্যাল নিচ বলে। তারপর দেখে নাও বায়োম কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় ওই স্থানের অজীবজাত উপাদানগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ায় উদ্ভূত উপাদান সময়ের বিনিময়ে ঘটে যে বাস্তুতান্ত্রিক উপাদান গড়ে ওঠে তাকে বায়োম বলে। 6 ইকোটন বলতে কী বোঝো? পাশাপাশি অবস্থিত দুটি জীবগোষ্ঠীর বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় সেই অঞ্চলকে সাধারণত বলা হয় ইকোটন। 17 বাস্তুতন্ত্রের সম্প্রদায় বলতে কী বোঝো? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর একত্রে বাস্তুতন্ত্রের সম্প্রদায় বলে। বাস্তুতন্ত্রের সম্প্রদায় বলতে কী বোঝো? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীকে একত্রে বাস্তুতন্ত্রের সম্প্রদায় বলে। পুষ্টি স্তর কাকে বলে? বাস্তুতন্ত্রের খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে প্রতিটি খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে পুষ্টি স্তর বলে। এবার দেখে নাও সম্পদের বৈশিষ্ট্য কী? সম্পদের বৈশিষ্ট্যগুলো হলো উপযোগিতা বা অভাব মোচনের ক্ষমতা, 2 কার্যকারিতা, 3 সার্বজনীন চাহিদা, গ্রহণযোগ্যতা, প্রয়োগযোগ্যতা, পরিবেশ মিত্রতা, একমুখী বহুমুখিতা,
সংকোচন, প্রসারণশীলতা, আহরণযোগ্যতা ও জীবমণ্ডলকে সংরক্ষণ করার ক্ষমতা। সম্পদের কার্যকারিতা তত্ত্ব কী? সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, ওই বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকারী শক্তি লুকিয়ে থাকে তা দিয়ে মানুষের অভাবমোচন হয়ে থাকে। এই কার্যকারিতার ভিত্তিতে কোনো বস্তু বা পদার্থের সম্পদ রূপে পদবাচ্য হওয়াকে বলা হয় সম্পদের কার্যকারিতা তত্ত্ব। সম্পদের কার্যকারিতার নিয়ন্ত্রক কী? সম্পদের কার্যকারিতার নিয়ন্ত্রকগুলো হলো চাহিদা মানুষের চাহিদা বৃদ্ধি পেলে সম্পদের কার্যকারিতা বৃদ্ধি পায়। উন্নত প্রযুক্তিবিদ্যা সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে। দুই, প্রযুক্তি সময়ের সঙ্গে সঙ্গে সম্পদের কার্যকারিতা বৃদ্ধি পায়। স্থান সম্পদের প্রাপ্তি স্থানের উপর সম্পদের কার্যকারিতা নির্ভর করে। সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো হলো ব্যবহারের বাহুল্য হ্রাস, 2 পরিবর্ত ব্যবহার, 3 অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার, 4 উৎপাদনকারী অপচয় বন্ধ, উন্নত প্রযুক্তির ব্যবহার, 6 উৎপাদনের বিশেষীকরণ, 7 সম্পদের পুনঃস্থাপন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রকল্প গ্রহণ। ফ্যান্টম পাইল কি? কোনো বস্তুগত সম্পদের কার্যকারিতা যতই বৃদ্ধি করা যায় ততই সেই সম্পদের আপেক্ষিক পরিমাণ বৃদ্ধি পায়। প্রকৃত পরিমাণ অপেক্ষা আপেক্ষিক অতিরিক্ত পরিমাণের বৃদ্ধিকে বলা হয় ফ্যান্টম পাইল। সম্পদ কাকে বলে? অধ্যাপক জিমারম্যানের মতানুসারে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকারী শক্তি লুকিয়ে থাকে যা দিয়ে মানুষের অভাবমোচন হয় তাকেই সম্পদ বলে। এরপর দেখে নাও, ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ুযুক্ত অঞ্চলে পার্শ্ববর্তী দেশগুলির স্থানীয় জলবায়ুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে বৃহৎ পত্রযুক্ত বনভূমির সৃষ্টি হয়েছে তাকে ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল বলে। অরণ্য সম্পদ থেকে প্রথম প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন দেখে নাও, নাতিশীতোষ্ণ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এই অরণ্যের বৃক্ষগুলি চিরসবুজ কিন্তু বড় হয় না। এই অরণ্যের বৃক্ষগুলির পাতা ছোট কিন্তু নিবিড় হয় না। 4, এই অরণ্যে পর্ণমোচী চিরহরিৎ সরলবর্গীয় বৃক্ষের সমাবেশ লক্ষ্য করা যায়। 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য। এই অরণ্যের বৃক্ষগুলি ভিন্নাকৃতির কিন্তু খুব বেশি ঘন হয় না। এই অরণ্যের বৃক্ষগুলি মাঝারি ধরনের ঝোপঝাড়যুক্ত। এই অরণ্যের বৃক্ষগুলির গুড়ি মোটা, গাছের ছাল পুরু। এই অরণ্যের বৃক্ষগুলি অপেক্ষাকৃত গভীর ও দীর্ঘাকৃতির হয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম গাঙ্গেয় বদ্বীপ অরণ্য অঞ্চল। সামাজিক বন সৃজন কাকে বলে? অরণ্য সীমার বাইরে অব্যবহৃত জমিতে বা পতিত জমিতে সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য যখন গাছ লাগানো হয় তখন সেই প্রচেষ্টাকে বলা হয় সামাজিক বন সৃজন। সামাজিক বন সৃজনের প্রধান বৃক্ষগুলি হলো ইউক্যালিপটাস, বাবুল, নিম, মহুয়া, নারকেল ইত্যাদি। কৃষি বন সৃজন, কৃষকের ব্যক্তিগত জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, সবুজ সার, ওষুধ প্রভৃতি উৎপাদনের উদ্দেশ্যে যে বনভূমি সৃষ্টি হয় তাকে কৃষি বন সৃজন বলে। পৃথিবীর বনভূমির শ্রেণী বিভাগ করো। পৃথিবীর বনভূমিগুলিকে 5 ভাগে ভাগ করা যায়, যথা নিরক্ষীয় চিরসবুজ বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, 2 মৌসুমী মিশ্র অরণ্য বা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, 3 নাতিশীতোষ্ণ অরণ্য, 4 সরলবর্গীয় অরণ্য, 5 ভূমধ্যসাগরীয় অরণ্য। 8 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৃক্ষগুলির নাম। প্রধান বৃক্ষগুলি হলো শাল, সেগুন, মহুয়া, শিমুল, আম, জাম, নিম, চন্দন, বট ইত্যাদি। 9 ভূমধ্যসাগরীয় অরণ্যের প্রধান বৃক্ষগুলির নাম। দেখো, প্রধান বৃক্ষগুলি হলো জলপাই, আঙ্গুর, কমলালেবু, চেস্টনাট, সাইপ্রেস, বার্চ, ল্যাভেন্ডার, জারা ও কারি ইত্যাদি। এবার দেখে নাও, মৎস্য চাষ বা মৎস্য সংগ্রহ। বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র কাকে বলে? মানুষ প্রয়োজন মতো নিজের চাহিদা মিটিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যে মৎস্যচারণ করে মৎস্যচারণ করে থাকে সেই স্থানকে বলা হয় বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র। যেমন নাতিশীতোষ্ণ অঞ্চলে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র অবস্থান করছে। প্লাঙ্কটনের গুরুত্ব কী? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন, খেয়ে মাছ দ্রুত বৃদ্ধি পায়। 3 প্লাঙ্কটন খেয়ে সামুদ্রিক মাছ খুব সুস্বাদু হয়। উদ্ভিদ প্লাঙ্কটনগুলি মূলত প্রাণী প্লাঙ্কটনের প্রধান খাদ্য। মৎস্য সংরক্ষণের উপায়গুলি কী কী? 1 যথেষ্টভাবে মৎস্য শিকার করতে হবে। 2 কৃত্রিম উপায়ে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ঘটিয়ে ডিমের উর্বরতা বৃদ্ধি করা। জল দূষণ প্রতিরোধ করা। মৎস্য গবেষণাগার গড়ে তোলা। 5 প্রয়োজন মাফিক মৎস্য আহরণ করা, উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা ইত্যাদি। 4 মৎস্য শিকারের আধুনিক পদ্ধতি কী কী? মৎস্য শিকারের আধুনিক পদ্ধতিগুলো হলো কাঠ বা নৌকা, জাহাজ প্রভৃতি ব্যবহার করা, কিন্তু বর্তমানে উন্নত মানের জাল, যথা ভাসা জাল, টানা জাল, বেড়া জাল, বড়শির মাধ্যমে মৎস্য শিকার করা হয়। ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড কোথায় অবস্থিত? অ্যান্সার হায়দ্রাবাদ। ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া সংস্থাটি কোথায় অবস্থিত? মুম্বাইতে। 6 নম্বর প্রশ্ন, মুম্বাইতে। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের মগ্নচড়াগুলি কী কী? গ্র্যান্ড ব্যাংক, সেবল ব্যাংক, মিডল ব্যাংক, জেফ্রি ব্যাংক, জর্জেস ব্যাংক ইত্যাদি। অ্যানাড্রোমাস মাছ কাকে বলে? যেসব মাছ বেশিরভাগ সময় নোনা জলে বাস করে, ডিম পাড়ার সময় নদীর স্বাদু বা মিষ্টি জলে চলে আসে তাদের অ্যানাড্রোমাস মাছ বলে, যেমন ইলিশ, ভেটকি ইত্যাদি।
ক্যাটাড্রমাস মাছ কাকে বলে? যেসব মাছ নদীর জলে বাস করলেও ডিম পাড়ার সময় নদীর স্বাদু জল থেকে লবণাক্ত জলে গিয়ে ডিম পাড়ে, তাদের ক্যাটাড্রমাস মাছ বলে, যেমন নেদারল্যান্ডের ইল মাছ। পিলেজিক মাছ কাকে বলে? যেসব মাছ সমুদ্রের উপরে চলাফেরা করলেও একসাথে তারা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, তাদের পিলেজিক মাছ বলে, যেমন হেরিং মাছ। ডেমার্সাল মাছ কাকে বলে? যেসব মাছ সমুদ্রের গভীরে প্রায় 40 মিটারের নিচে যেখানে সূর্যের আলো কোনোভাবে প্রবেশ করতে পারে না সেই সব স্থানে বসবাস করে, তাদের ডেমার্সাল মাছ বলে, যেমন হ্যাডক, হ্যালিবার্ট ইত্যাদি। এবার ভূমির ব্যবহার, বিশ্ব সম্পদের ব্যবহার দেখে নাও। শহরাঞ্চলে ভূমির ব্যবহারের বৈশিষ্ট্য লেখো। ভূমির পরিবর্তন ঘটে এবং তা সাংস্কৃতিক ভূদৃশ্যে পরিণত করে থাকে, এবং শহরের ভূমির প্রধান ব্যবহার প্রধানত ত্রিমাত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়। শহরের ভূমিতে সাধারণত বিভিন্ন শিল্প, কলকারখানা, প্রশাসনিক বিভাগ গড়ে ওঠে। প্রাকৃতিক বাস্তুতান্ত্রিকের পরিবর্তে মানব বাস্তুতান্ত্রিক গড়ে ওঠে। ইউক্রেনের অধিকাংশ জমি কী কাজে ব্যবহৃত হয়? কৃষিকাজ। অস্ট্রেলিয়ার কোন নদী অববাহিকায় জমি কৃষিকাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? মারেডেলিং অববাহিকায়। চার প্রেরি তৃণভূমি কোথায় লক্ষ্য করা যায়? উত্তর আমেরিকায়। এবার দেখে নাও ভূমির বৈশিষ্ট্য লেখো। ভূমি হলো সমস্ত উদ্ভিদ ও প্রাণীকুলের আবাসস্থল। 2, ভূমিতে মানুষ শ্রম প্রয়োগ করে ফসল ফলায়। 3, ভূমি থেকে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। 4, ভূমির উপর মানুষ রাস্তাঘাট, ঘরবাড়ি, শিল্পকেন্দ্র গড়ে তোলে। 6, ভূমির ব্যবহারের প্রকারভেদ। কৃষিভূমি, অরণ্যভূমি, খাদ্য সংগ্রহ ক্ষেত্র, পশুপালন ক্ষেত্র, কৃষিক্ষেত্র, খনিজ উত্তোলন ক্ষেত্র, মৎস্য সংগ্রহ ক্ষেত্র। 8, যোগাযোগ ক্ষেত্র। 9, ব্যবসা বাণিজ্য ক্ষেত্র। 10, বিনোদন ক্ষেত্র, শিল্পক্ষেত্র, চারণভূমি ক্ষেত্র। দেখো এবার জলসম্পদ সংরক্ষণ থেকে দক্ষিণ ভারতে মূলত কোন পদ্ধতিতে জলসেচ করা হয়? জলাশয় পদ্ধতি। মেদিনীপুর খালে কোন নদী থেকে জল সংগ্রহ করা হয়? কংসাবতী নদী থেকে। ফারো পদ্ধতি কি? চওড়া নালা থেকে সমান্তরালভাবে আরও অনেক নালা দিয়ে জলসেচ করা হলে তাকে ফারো পদ্ধতি বলে। তারবেলা বাঁধটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? সিন্ধু। কোন দেশের জলসেচ ব্যবস্থা ক্যারেজ প্রথা নামে পরিচিত? পাকিস্তান। অতিরিক্ত জলসেচের কি লক্ষ্য করা যায়? লবণাক্ত মৃত্তিকা। 6 নম্বর প্রশ্নের উত্তর লবণাক্ত মৃত্তিকা। 7 নম্বর, ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? শতুদ্র নদীর ওপর অবস্থিত। 8, কোনো খালের মাধ্যমে কেবলমাত্র নদীর বন্যার জল সেচের কাজে ব্যবহৃত হলে তাকে কি বলে? প্লাবন খাল। তরল সোনা কি? এবার দেখো খনিজ সম্পদ থেকে। তরল সোনা কি? বর্তমান সভ্যতার একটি উল্লেখযোগ্য উপকরণ হলো খনিজ তেল। এই খনিজ তেল কেবলমাত্র জ্বালানি হিসেবে নয়, জীবন ধারণের বিভিন্ন প্রয়োজনে খনিজ তেল ব্যবহৃত হয়। বর্তমানে এর ব্যবহার ও গুরুত্ব এত বেশি হয় একে তরল সোনা বলে। খনিজ তেলের শ্রেণীবিভাগ 3 প্রকার। 1, প্যারাফিনযুক্ত তেল, পেট্রোল বা প্যারাফিন, অ্যাসফল্টযুক্ত তেল ও মিশ্র তেল। এবার দেখে নাও সাগর সম্রাট বা সাগর বিকাশ কি? মুম্বাই হাই হলো ভারতের বৃহত্তম খনিজ তেল অঞ্চল। এই অঞ্চলে সাগর সম্রাট ও সাগর বিকাশ নামে 2টি ভাসমান জাহাজ সমুদ্রগর্ভ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল সংগ্রহ করে থাকে। ভারতের তৈল শোধনাগারগুলির নাম লেখো। আসাম, ডিগবয়, মরান, নরসিংপুর। গুজরাট, জামনগর, আঙ্কেলেশ্বর, কলোল। উত্তরপ্রদেশ, মহুয়া, বিহার, বারাউনি, ওড়িশা, পারাদ্বীপ, মহারাষ্ট্র, ট্রম্বে ইত্যাদি। ওপেক কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1960 সালের 4 ফেব্রুয়ারি গঠিত হয়। এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত এবং পৃথিবীর মোট 11টি দেশ এই সংস্থার সদস্য। এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ, তেল সরবরাহ প্রভৃতি। এই সংস্থার সদস্য দেশগুলি হলো সৌদি আরব, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ভেনেজুয়েলা, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, লিবিয়া ইত্যাদি। এবং ওপেক কি? দেখো OAPEC কি? এটি হলো একটি পেট্রোল রপ্তানিকারী আরব দেশ সমূহের সংস্থা। এটি 1948 সালের 9 জানুয়ারি গঠিত হয়। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখা। এই সংস্থাটির সদস্য দেশগুলি হলো সৌদি আরব, আলজেরিয়া, কুয়েত, সিরিয়া, লিবিয়া, কাতার, মিশর, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী। পারমাণবিক শক্তি কাকে বলে? ইউরেনিয়াম, থোরিয়াম, টাইটেনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের পরমাণু বিভাজন করলে যে শক্তি নির্গত হয় তাকে পারমাণবিক শক্তি বলে। খনিজ তেল আমদানি রপ্তানিকারক দেশগুলোর নাম। আমদানিকারক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ভারত, স্পেন, ইতালি, বেলজিয়াম, পোল্যান্ড প্রভৃতি দেশ। রপ্তানিকারক দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, ইরান, কুয়েত, রাশিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, মেক্সিকো, ইন্দোনেশিয়া। ইউরেনিয়াম ও থোরিয়াম উৎপাদনকারী দেশগুলি হলো ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, কাজাখস্তান, অস্ট্রেলিয়া, নাইজার, রাশিয়া, চীন, নামিবিয়া প্রভৃতি দেশ। থোরিয়াম উৎপাদনকারী দেশগুলো হলো ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জাপান, রাশিয়া প্রভৃতি। ভারতের 2টি টারশিয়ারি কয়লা খনি অঞ্চলের নাম অসমের মাকুম ও মেঘালয়ের চেরাপুঞ্জি। কয়লা শ্রেণীবিভাগ। কয়লাকে 4 ভাগে ভাগ করা যায়। অ্যান্থ্রাসাইট 80 থেকে 95% কার্বন থাকে। বিটুমিনাস 50 থেকে 85% কার্বন থাকে। লিগনাইট 35 থেকে 50% কার্বন থাকে। পিট 35%-এর কম থাকে। কয়েকটি অধাতব খনিজের নাম। কয়লা, চুনাপাথর, অভ্র, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল, গ্রানাইট, জিপসাম, লবণ, গন্ধক, পটাশ, ফসফেট, ইউরেনিয়াম প্রভৃতি। কয়েকটি জ্বালানি খনিজের নাম। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি। 15, আকরিক লোহা ও ম্যাঙ্গানিজ উত্তোলনে কোন দেশ প্রথম? চীন আকরিক লৌহ উত্তোলনে, দক্ষিণ আফ্রিকা ম্যাঙ্গানিজ উত্তোলনে প্রথম।
16 তামা ও অভ্র উত্তোলনে কোন দেশ প্রথম? চিলি তামা উত্তোলনে ও চীন অভ্র উত্তোলনে প্রথম। 17 ইউরেনিয়াম ও থোরিয়াম উত্তোলনে কোন দেশ প্রথম? কাজাকিস্তান ইউরেনিয়াম উত্তোলনে প্রথম এবং ভারত থোরিয়াম উত্তোলনে প্রথম। 18 জলবিদ্যুৎ উৎপাদনে ও তাপবিদ্যুৎ উৎপাদনে কোন দেশ প্রথম? চীন জলবিদ্যুৎ এবং উৎপাদনে এবং ভারত তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম। 19 পারমাণবিক শক্তি ও সৌরশক্তি উৎপাদনে কোন দেশ প্রথম? ইউএসএ পারমাণবিক শক্তি এবং চীন সৌরশক্তি উৎপাদনে প্রথম। 20 দামোদর উপত্যকায় কোন যুগের কয়লা পাওয়া যায়? গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়। 21 ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায়? তামিলনাড়ুর আরকট জেলায় নেভিলিতে। 22 তামিলনাড়ুর কালপক্কম কী জন্য বিখ্যাত? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে। 23 দূষণমুক্ত চিরাচরিত শক্তি কোনটি? জলবিদ্যুৎ। 24 কোন পদ্ধতিতে লিগনাইট কয়লা থেকে গ্যাসোলিন বা পেট্রোল উৎপাদন করা হয়? হাইড্রোজেন পদ্ধতিতে। হাইড্রোজেনেশন পদ্ধতিতে। খনিজ সম্পদ কাকে বলে? প্রকৃতির পাওয়া যায় এমন বস্তু যার দ্বারা রাসায়নিক ও পারমাণবিক গঠন নির্দিষ্টতা অজৈব প্রক্রিয়া দ্বারা সৃষ্ট নানা ধরনের পদার্থের কার্যকারিতা ও উপযোগিতাকে বলা হয় খনিজ সম্পদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।